এই ডিপ ডাইভে স্বাগত। আজ আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের বাংলা সিলেবাসে কিছু ইন্টারেস্টিং লেখা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে একটা রিপোর্ট আছে যেটা এই লেখাগুলোর সাহিত্য, ভাষা মানে কালচারাল দিকগুলো খুঁটিয়ে দেখেছে। আমাদের লক্ষ্য হলো এই লেখাগুলোর মূল ভাবনাগুলো আর তাদের মধ্যে কি যোগসূত্র আছে সেগুলো সহজ করে তুলে ধরা। একদম, যাতে বিষয়টা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে একটু সাহিত্যের দিকে তাকাই, মানে যেখানে মানুষের ভেতরের অনুভূতি আর বাইরের কঠিন বাস্তবতার একটা সংঘাত দেখতে পাই। অবশ্যই। যেমন ধরুন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটা। একজন বৃদ্ধ মুখোপাধ্যায় আর তার খুব প্রিয় হাতি আদরিনী, কি গভীর একটা সম্পর্ক। হ্যাঁ, একেবারে স্নেহের সম্পর্ক, কিন্তু শেষ পর্যন্ত ওই অর্থনৈতিক চাপ, নাতনির বিয়ের খরচের জন্য সেই প্রিয় হাতিটাকেই বিক্রি করতে হচ্ছে, ভাবা যায়? ঠিক। আর আদরিনীর মৃত্যুটা কিন্তু শুধু অসুস্থতার জন্য নয়, মানে ওই যে বামুনহাটের মেলা থেকে ফিরে এলো, তারপর আবার রসুলগঞ্জের মেলায় পাঠানোর চেষ্টা। হ্যাঁ, ওখানেই তো কষ্টটা। হ্যাঁ, ওই অভিমান, প্রিয়জনদের থেকে আলাদা হয়ে যাওয়ার কষ্ট, এই মানসিক ধাক্কাটাই হয়তো আসল কারণ ছিল। আর বৃদ্ধ মুখোপাধ্যায়ও তো এই শোকটা নিতে পারলেন না। না, তিনিও তো 2 মাস পরেই মারা যান। গল্পটা আসলে ভাবায়, মানে দরকারের সময় আমরা প্রিয় জিনিস বা জীবন্ত প্রাণীকে কেমন করে কমোডিটি বানিয়ে ফেলি। ঠিক। আবার শঙ্কররাও খারাটের পোটরাজ গল্পে অন্যরকম চাপ, সেখানে ধর্মীয় কুসংস্কার, সামাজিক শোষণ। হ্যাঁ, মহামারীর ভয়। গ্রামের লোক অসুস্থ পোটরাজ দামার ছেলে আনন্দকে, তার কোনো ইচ্ছাই নেই, কিন্তু তাকেই জোর করে নতুন পোটরাজ বানাতে চাইছে। এখানেও সেই অসহায় বলিদান। একদম। আর আনন্দের ওই হাসিটা, ওটা যে কি মর্মান্তিক, মানে ওর অসহায়তা, স্বপ্ন ভেঙে যাওয়া, কুসংস্কারের কাছে হেরে যাওয়া, সবটা ওই হাসিতে। আদরিনীর মতো এখানেও ইমোশনের স্যাক্রিফাইস হচ্ছে, তবে কারণটা এখানে টাকা নয়, বরং ওই অন্ধবিশ্বাস আর সমাজের চাপ, ভক্তির নামে শোষণ। কিন্তু এর উল্টো দিকে আবার অন্য ছবিও আছে, মানে যেখানে ভেতরের জোরটাই আসল। যেমন নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা। দারুণ কবিতা। রাজপুত্রের কাছে যুদ্ধের সরঞ্জাম নেই, কিচ্ছু নেই, আছে শুধু মায়ের দেওয়া 2টো জিনিস, বিশ্বাস আর ভালোবাসা। আর ওগুলোই আসল শক্তি। বিশ্বাস হয়ে যাচ্ছে জাদুর ঘোড়া, যখন যা দরকার তাই হচ্ছে, উট, পুষ্করথ, সপ্তডিঙ্গা। আর ভালোবাসা, সেটা তো মন্ত্রপত অসির চেয়েও বেশি শক্তিশালী। কবিতাটা আসলে রূপক, বলছে যে জীবনের আসল লড়াইয়ে বাইরের জিনিস নয়, ভেতরের বিশ্বাস আর ভালোবাসাই আসল। ওই ভেতরের শক্তি দিয়ে লক্ষ্যে পৌঁছানো। ঠিক, জীবনের ওই যে তৃষ্ণাহর খর্জুরের দ্বীপ, সেখানে পৌঁছানোর চাবিকাঠি ওটাই। এই যে ভেতরের শক্তি বা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা, এই ভাবনাটাই যেন শ্রীজাতর ধর্ম কবিতাতেও পাই, তাই না? হ্যাঁ, একদম। প্রচলিত যে ধর্মীয় গোঁড়ামি, তার বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ। কবির কাছে ধর্ম মানে তো ওইসব সংকীর্ণ আচার বিচার নয়। না, ধর্ম মানে মানুষের কাজ, নিষ্ঠা। যেমন আব্দুল করিম খানের সঙ্গীত সাধনা, বা আইনস্টাইনের বিজ্ঞান চর্চা, অথবা লেনিনের নতুন সমাজ গড়ার স্বপ্ন। মানে ধর্ম অনেক বড়, অনেক মানবিক একটা ধারণা। হ্যাঁ, ওই প্রাতিষ্ঠানিকতার বাইরে গিয়ে সৃজনশীলতা, সহনশীলতা, এইগুলোই আসল। ঠিক। আর কবিতাটা প্রশ্ন তুলছে, কেন আমরা ভাবি যে শুধু আমার পথটাই ঠিক। এই একই রকম গোঁড়ামি ভাঙার কথা কিন্তু স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধেও আছে। আছে তো, ভাষার ক্ষেত্রেও একই ব্যাপার। ওই কৃত্রিমতা, কঠিন করে বলা, পাণ্ডিত্য দেখানো, এগুলোর তিনি বিরোধী। চাইছেন সহজ, স্বাভাবিক, মুখের ভাষা, তাই তো, যাতে জ্ঞান সবার কাছে যায়। একদম, ভাষার ডেমোক্রেটাইজেশন যাকে বলে। উনি বুঝেছিলেন কঠিন ভাষাটা আসলে সাধারণ মানুষকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। তাই কলকাতার চলতি ভাষার উপর জোর দিয়েছিলেন। হ্যাঁ, কারণ ভাষার স্বাভাবিকতা, সরলতাই একটা জাতির চিন্তা ভাবনাকে মুক্তি দেয়, জ্ঞানকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এটা শুধু ভাষার ব্যাপার না, জ্ঞানের মুক্তির ব্যাপার। আর ভাষাবিজ্ঞানও তো খানিকটা এই কথাই বলে, ভাষার স্বাভাবিক পরিবর্তন। হ্যাঁ, যেমন সময়ের সাথে শব্দের মানে পাল্টে যায়, শব্দার্থ তত্ত্ব এটা নিয়ে আলোচনা করে। ধরুন গাং শব্দটা আগে শুধু গঙ্গা বোঝাতো, এখন যে কোনো নদী। বা অন্ন, আগে ছিল শুধু ভাত, এখন যে কোনো খাবার। ঠিক। শব্দের অর্থের এই যে বদলগুলো,
এগুলো আসলে সমাজের চিন্তা, প্রয়োজন, দৃষ্টিভঙ্গির বদলেরই রিফ্লেকশন। মানে ভাষা তো স্থির নয়, পাল্টায়। জীবন্ত জিনিস। একদম। বিবেকানন্দ তো এইরকম জীবন্ত সহজ ভাষার কথাই বলেছিলেন, সময়ের সাথে চলবে। সংস্কৃতির ক্ষেত্রেও তো এই নতুন পথের খোঁজ দেখতে পাই আমরা। পাই তো। যেমন ধরুন ৯০-এর দশকে বাংলা গানে কি দারুণ একটা মোড় এলো, সুমন চট্টোপাধ্যায়। হ্যাঁ, নচিকেতা, মহিনের ঘোড়াগুলি, যাকে বলে জীবনমুখী গান, একেবারে অন্যরকম স্বাদ। প্রচলিত ধারার বাইরে। আবার বিজ্ঞানের দিকে দেখুন, জগদীশচন্দ্র বসু। উদ্ভিদেরও প্রাণ আছে, সংবেদনশীলতা আছে, প্রমাণ করলেন। সত্যেন্দ্রনাথ বসু, বোসন কণা। মেঘনাথ সাহা, নক্ষত্রের বর্ণালী বিশ্লেষণ। মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হাফ টোন ব্লক প্রিন্টিং। এই প্রত্যেকটা উদাহরণ, সে সাহিত্য হোক, ভাষা, গান বা বিজ্ঞান, সবখানেই কিন্তু একটা পুরনো ধারণাকে ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। ভেতরের শক্তি, নতুন চিন্তা, সরলতার গুরুত্ব, এগুলোই সামনে আসছে। হ্যাঁ, অচলায়তন ভাঙার গল্প। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? মানে এই সিলেবাসের লেখাগুলোর মধ্যে দিয়ে একটা মূল সুর কিন্তু বারে বারে আসছে। একদিকে যেমন আবেগ, মানবিকতা, ভেতরের শক্তির সাথে বাইরের পৃথিবীর কঠিন বাস্তব, শোষণ, গোড়ামির একটা লড়াই চলছে। তেমনি আবার সেই বাধাগুলো পেরিয়ে নতুন পথ খোঁজার চেষ্টাও চলছে, আত্মবিশ্বাস, ভালোবাসা, সরলতাকে হাতিয়ার করে। হ্যাঁ, মোদ্দা কথা হলো এই লেখাগুলো আমাদের শেখায় যে ওইসব ধরাবাঁধা নিয়ম বা অন্ধবিশ্বাসের উপরে উঠতে হবে। ভরসা রাখতে হবে মানবিকতা, স্বাভাবিকতা, সরলতা আর ভেতরের শক্তির উপর। চিন্তার মুক্তি, ভেতরের ক্ষমতায়ন, এই কথাগুলোই যেন বারবার ঘুরে আসছে। একদম। আজকের মতো আমাদের এই গভীরে ডুব এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। বলুন। আজকের এই ডিজিটাল যুগে যখন কমিউনিকেশন, ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যম এত দ্রুত পাল্টাচ্ছে, তখন বিবেকানন্দের ওই ভাষার সরলতার ভাবনা বা শ্রীজাতর বলা মানবিক ধর্ম কিংবা নবনীতা দেবসেনের ওই ভেতরের শক্তির রূপক, এই আইডিয়াগুলো আমাদের জীবনে এখন ঠিক কতটা প্রাসঙ্গিক? বা হয়তো এগুলোর কোনো নতুন মানে তৈরি হচ্ছে এখনকার সময়ে। সেটাই ভাবার মতো একটা বিষয়।